মিয়ানমার সীমান্তে সমস্যা সৃষ্টি করছে আরাকান আর্মি, যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আরও বলেন, নির্বাচনে ৬১ জেলায় মোতায়েন করা হবে বিজিবির ৩৭,০০০ সদস্য। এবার সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ৩,০২৭ জন বিজেপিতে যোগদান করলেন। সাতকানিয়া থেকে রিয়াজ রায়হানের রিপোর্ট, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সময় কথা ছিল সীমান্ত থাকবে নিরাপদ, বিজিবি আর পিঠ দেখাবে না। তবে সেসব কথা ভেসে গেছে সেই যমুনার জলে। স্মরণকালের মধ্যে সর্বোচ্চ অনিরাপদ হয়ে পড়েছে স্থলভাগের সীমা, এমনকি সমুদ্র সীমানাও চরম ঝুঁকিতে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অনিরাপদ সীমান্ত হলো বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। সেখানে প্রতি মাসে অপহৃত হচ্ছে বাংলাদেশের জেলেরা। তাদের উদ্ধারে সরকারের তৎপরতা দূরের কথা, দিনে দিনে পরিণত হচ্ছে গা সওয়া ঘটনায়। মিয়ানমার অংশে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দাপটে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্যের অন্যতম কেন্দ্র টেকনাফ স্থলবন্দর ৯ মাস ধরে কার্যত অচল হয়ে আছে। তাদের পুঁতে রাখা ল্যান্ডমাইনে বিজিবি আর বেসামরিক নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতি মাসেই ওপার থেকে ছোড়া গুলি এসে লাগছে বাংলাদেশিদের গায়ে। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যে আরাকান আর্মিকে ভালোবেসে কোলে তুলেছিলেন, তারা কাঁদবে সীমান্তে বাংলাদেশের মাথায় উঠল কিভাবে? বাংলাদেশের ভেতরে ঢুকে গোলাগুলি করছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলো। বুক দেখানোর নির্দেশ পাওয়ার পরও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী শুধু বিবৃতি দিচ্ছে। চোখে চোখ রেখে কথা বলার হুঙ্কার মেঠো বক্তব্যের উত্তাপ ছড়ালো দেশের সবগুলো সীমান্ত হয়ে পড়েছে অরক্ষিত। পার্বত্য চট্টগ্রামের বিস্তৃত সীমানার প্রকৃত নিয়ন্ত্রণ কাদের হাতে তা নিয়েও দেখা দিচ্ছে সংশয়। নতজানের সরকারি নীতি বিপন্ন করে তুলছে সীমান্ত প্রশাসনকেও। নিরাপত্তাহীনতায় ক্ষুব্ধ বাংলাদেশিরা নামছেন রাস্তায়, সাথে অস্থিতিশীল হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্পগুলো। এমন নজিরবিহীন দৃশ্যের মধ্যে শীতনিদ্রা ভর করেছে সাথে, আর একদিকে মিয়ানমারের সাথে সীমান্ত আছে। বঙ্গোপসাগরে তেল গ্যাস খোঁজার স্বপ্ন দেখা অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার সীমান্তে সাধারণ বাংলাদেশি থেকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও নিরাপদ নাই। মিয়ানমার সীমান্তে গোলাগুলি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সবশেষ ১১ই জানুয়ারি ঘটে ভয়াবহ ঘটনা। সীমান্তের উপার থেকে আসা গুলিতে টেকনাফে বাংলাদেশি এক শিশু গুরুতর আহত হয়। শুরুতে শিশুটি মারা গেছে বলে খবর ছড়িয়ে পড়ে। এরপর বিক্ষুব্ধ জনতা নিরাপত্তার দাবিতে টেকনাফ কক্সবাজার সড়ক অবরোধ করেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্থানীয়রা বিজিবি এবং সেনাবাহিনীর নিষ্ক্রিয়তায় ক্ষোভ জানিয়ে স্লোগান দিচ্ছেন। পরে জানা যায় গুলিবিদ্ধ শিশুটিকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের সঙ্গে আরাকান আর্মির কয়েকদিন ধরে ব্যাপক গোলাগুলি চলছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। পালিয়ে বাংলাদেশে ঢোকার সময় ৫৪ রোহিঙ্গা যোদ্ধাকে আটকও করা হয়েছে। তাদের অনেকেই গুলিবিদ্ধ। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে জান্তা সরকারের বিমান হামলা ও ড্রোন হামলার খবরও পাওয়া গেছে। আর স্থলে আরাকান আর্মির বিরুদ্ধে লড়ছে রোহিঙ্গাদের ৩টি সশস্ত্র গোষ্ঠী। এরা হলো আরাকান সালভেশন আর্মি বা আরসা, আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও এবং নবী হোসেন বাহিনী। আর এই তীব্র লড়াইয়ের কারণে অনেকটাই অরক্ষিত হয়ে পড়েছে সীমান্ত সংলগ্ন বাংলাদেশ ভূখণ্ড। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে জানানো হয়, ৩ দিন ধরে টেকনাফের হোয়াইকাং এর ওপারে রাখাইন রাজ্য ও দেশটির সীমান্তে দিনরাত গোলাগুলি ও বোমার বিস্ফোরণ ঘটেছে। ওপারে গুলি এসে পড়ছে হোয়াইকাং সীমান্তের লোকজনের ঘরবাড়ি ও চাষের জমিতে। আতঙ্কে লোকজন স্বাভাবিক চলাফেরা করতে পারছে না। ১০ই জানুয়ারি সন্ধ্যা থেকে পরদিন সকাল ৯:৩০ পর্যন্ত রাখাইন রাজ্যের বড়িবাজার এলাকায় থেমে থেমে ব্যাপক গোলাগুলি, মার্টারশেলের বিস্ফোরণ ঘটে। বিকট শব্দের বিস্ফোরণে টেকনাফের হোয়াইকং ও উখিয়ায় পালংখালী ইউনিয়নের ১১টি গ্রাম কেঁপে উঠছে। সাধারণ মানুষ ঘরবাড়ি ফেলে নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। নাফ নদীও হয়ে উঠেছে বিপদসংকুল। মিয়ানমার সীমান্তে এই যে গোলাগুলির ঘটনা, এটি নতুন কিছু নয়। গত ২৫শে নভেম্বর দৈনিক যুগান্তরের শিরোনাম ছিল, রাখাইনে জান্তা আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই, জনশূন্য ২০টি গ্রাম। ২৩শে নভেম্বর বিডি নিউজ 24-এর শিরোনাম ছিল, আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা আরএসও ওপারে আতঙ্ক।
2 নভেম্বর ডেইলি স্টারের শিরোনাম ছিল সীমান্তে বাড়ছে আরাকান আর্মির হুমকি। এই রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির প্রতিরক্ষা ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির এক সদস্যের মৃত্যু হয়েছে। পাহাড় এলাকায় এই সীমান্ত নিরাপত্তা বাহিনীর সদস্য বেসামরিক নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই ঘটনায় তার সর্বশেষ উদাহরণ। বিজিবির তথ্য অনুযায়ী 2024 সালের শুরু থেকে মিয়ানমারের সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত শুরুর পর এ পর্যন্ত অন্তত 65 জন বাংলাদেশি ল্যান্ডমাইনে আহত হয়েছে। আর আরাকান আর্মির হাতে বাংলাদেশিদের অপহরণ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত আরাকান আর্মি অন্তত 116 জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে। গত বছর প্রথম 9 মাসে অপহৃত 235 জেলার মধ্যে 124 জন ফিরলেও এখনো 62 জন রোহিঙ্গা সহ 111 জন তাদের হাতে বন্দী। গত 4 জানুয়ারি দৈনিক সমকালের একটি খবরের শিরোনাম ছিল নাফ নদে আরাকান আর্মির দাপট, টেকনাফ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য বন্ধ 9 মাস, যে কারণে রাজস্ব ক্ষতি 500 কোটি টাকা। দর্শক, 2024 সালে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো জান্তা সরকারের বিরুদ্ধে যে বিপুল সফলতা অর্জন করেছিল, আরাকান আর্মির রাখাইন বিজয় সেই সামগ্রিক অংশ ছিল। বিবিসি বলছে তখন মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে 3টি সশস্ত্র গোষ্ঠীর যে ব্রাদারহুড অ্যালায়েন্স গড়ে উঠেছিল তার একটি হচ্ছে আরাকান আর্মি। বাকি দুটো হলো তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি বা জিএনএলএ ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি বা এমএনডিএ। মিয়ানমারকে কেন্দ্র করে আন্তর্জাতিক প্রেক্ষাপট, ভারী অস্ত্রের যোগান, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর এক ছাতার নিচে আসা এবং অস্ত্র ভাগাভাগি করা জান্তা সরকারের গুরুত্বপূর্ণ কৌশলগত বাণিজ্যের পথ ও ঘাঁটিগুলো থেকে একে একে বিতাড়িত করতে সহায়তা করে। এই সফলতার পথ ধরে খুব অল্প সময়ের মধ্যে রাখাইনের 17টির মধ্যে 14টি প্রশাসনিক এলাকা আরাকান আর্মি দখল করে নেয়। কিন্তু 1 বছরের ব্যবধানে শান ও কোচিন রাজ্যের নিয়ন্ত্রণ পেতে শুরু করেছে মিয়ানমারের সেনাবাহিনী। পিছু হটতে বাধ্য হচ্ছে বিদ্রোহীরা। এমএনডিএ এখন জান্তা বিরোধী যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে। ফলে 1 বছর আগের সফলতার গল্পে এখন নিষ্ক্রিয়তা দেখতে পাচ্ছেন মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে থাকা সংশ্লিষ্টরা। তারা বলছেন যদিও শান বা কোচিনের বিদ্রোহীদের মতো অবস্থা এখনো আরাকান আর্মির হয়নি, তবু আরসা আর আরএসওর যুদ্ধ তৎপরতার কারণে আরাকানের ঘাঁটিগুলো নিয়ন্ত্রণ করতে এবং সুশৃঙ্খল ফেরাতে বেশ বেগ পেতে হচ্ছে আরাকান আর্মির। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকেই বদলে যায় বাংলাদেশের সীমান্ত নীতি। ভারতের সঙ্গে সম্পর্কে শিথিলতার বড় প্রভাব দেখা যায় সীমান্ত এলাকায়। বিজিবির সঙ্গে বিএসএফ এর মুখোমুখি অবস্থান নিয়মিত খবরের শিরোনাম হচ্ছে। এমনকি উত্তেজনার মধ্যে দুই পারের স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নজিরবিহীন সংঘাতের বেশ কিছু ঘটনা ঘটে। অন্যদিকে মিয়ানমার সীমান্তের অনেক অংশই এখন বলতে গেলে নিয়ন্ত্রণহীন। করিডোর এবং আরাকান আর্মির প্রতি অন্তর্বর্তী সরকারের প্রকাশ্য সমর্থনে চরম ঘোলাটে হয় পরিস্থিতি। আরাকান আর্মি সশস্ত্র যোদ্ধাদের বাংলাদেশের ভেতরে ঢুকে বিজিবির চোখের সামনে জলকেলি ঘটনাও দেখা গেছে। অন্যদিকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীও হয়ে পড়েছে অপ্রতিরোধ্য। এমন অবস্থায় দেশের পুরো সীমান্ত এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক অস্থিরতা। দর্শক, সরকার মুখে কথার তুবড়ি ছোটালেও বাস্তব চিত্র পুরোপুরি উল্টো। ক্ষমতায় আসার 4 মাস না যেতেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হুঙ্কার ছুড়েছিলেন বিএসএফ এর প্রতি। বলেন ভারতীয় সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না, তারা যাতে বুক দেখায় সে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তারপরও প্রায় 13 মাসে বিজিবির বুক দেখানোর প্রমাণ খুব একটা দেখা যায়নি। বরং পরিসংখ্যান বলছে 5 বছরের মধ্যে 2025 সালে সীমান্তে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। বিজিবিকে পিঠ না দেখানোর নির্দেশনার কি হলো সে ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য গত 1 বছরে আর শোনা যায়নি। তবে পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেছেন অসহায়ত্ব। গত ডিসেম্বরে তিনি অনেকটা সরলভাবে স্বীকার করেন সীমান্ত হত্যা ঠেকানোর সক্ষমতা তাদের নেই, কেবল নিন্দা জানানোই তাদের একমাত্র অস্ত্র। বিশেষজ্ঞরা বলছেন ভারত সীমান্তেই শুধু নয়, 1.5 বছরে নতুন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে মিয়ানমার সীমান্ত। অধ্যাপক ইউনূস সরকারের ভুল নীতিতে এখন সবগুলো সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে। গত বছরের 14 মার্চ অধ্যাপক ইউনূস তার বন্ধু জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে নিয়ে হঠাৎ করে রোহিঙ্গা শিবিরে ইফতার করেন। সে সময় তিনি রোহিঙ্গারা পরিবারের ঈদ নিজ দেশের মাটিতে করবেন বলে আশা শুনিয়ে বাহাবা দেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেছিলেন, আল্লাহর হাসে দোয়া করি সামনের ঈদুজ্জান অনেরা নিজের বাড়ি যাইয়েরে ঈদ গরিন ফারান। এই ঘোষণা নিয়ে সরকার সমর্থকদের মধ্যে
আনন্দের বন্যা বয়ে গেল প্রায় 1 বছরে একজন রোহিঙ্গাও ফেরত যাননি। উল্টো বাংলাদেশে নতুন করে ঢুকেছে আরো 2 লাখ রোহিঙ্গা। রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে আন্তর্জাতিক সহায়তাও কমে আসছে। বিষয়টি নিয়ে জাতিসংঘে একটি বিশেষ আয়োজনে প্রধান উপদেষ্টা যোগ দিলেও এখন পর্যন্ত ফলাফল শূন্য। রোহিঙ্গা সংকট আরো জটিল হওয়ার পাশাপাশি পুরো কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের মিয়ানমার সীমান্তে তৈরি হয়েছে চরম নিরাপত্তাহীনতা। বিশেষ করে আরাকান আর্মির প্রতি সরকারের খোলাখুলি সমর্থন পরিস্থিতি আরো নাজুক করেছে। বিষয়টি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো। মিয়ানমারের জান্তা সরকারের সমর্থন পুষ্ট রোহিঙ্গা গোষ্ঠীগুলোর সঙ্গে আরাকান আর্মির সংঘাত তীব্রতর হওয়ায় দ্বিমুখী সংকটে পড়েছে বাংলাদেশ। নন স্টেট অ্যাক্টর হিসেবে আরাকান আর্মির সাথে দহরম মহরম বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে পারে এমন সতর্কতা সীমান্ত নিরাপত্তা বিশ্লেষকরা অনেক আগেই করেছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার বিদেশি বন্ধুদের খুশি করতে সে পথেই পা বাড়িয়েছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই আরাকান আর্মি তার আসল রূপ দেখানো শুরু করে। গত 8 নভেম্বর বিজিবি এক বিবৃতিতে জানিয়েছিল কক্সবাজার উখিয়ার পালংখালী এলাকায় সীমান্ত পোস্টে হামলা চালিয়েছে আরাকান আর্মি। এতে বলা হয়, আরাকান আর্মির স্বয়ংক্রিয় অস্ত্র সজ্জিত 3 জন সদস্য উদ্দেশ্যমূলকভাবে শূন্যরেখা অতিক্রমের পর বিজিবি চৌকি নিশানা করে 3 রাউন্ড গুলি ছোড়ে কোনো ধরনের উস্কানি ছাড়াই। আরাকান আর্মি যতদিন জান্তার আক্রমণের মুখে বেকায়দায় ছিল ততদিন মাত্র বাংলাদেশের কথায় তাল দিয়ে গেছে। এমনকি সংগঠনটির খোদ সামরিক প্রধান তোয়াইমরাত নাইং বলেছিলেন, রোহিঙ্গাদের মানবাধিকার ও নাগরিক অধিকার বিষয়ে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। এরপর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ঘোষণা করেছিলেন যে যাই বলুক তিনি আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখবেন। তারপর থেকে মানবিক করিডোর নিয়ে কতটা জল ঘোলা হয়েছে সেটা সবারই জানা, কিন্তু তার এমন যোগাযোগ রক্ষা সত্ত্বেও আরাকান আর্মির প্রধান সম্প্রতি ইরাবতী ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রোহিঙ্গাদের শত্রু এবং বাংলাদেশকে প্রতিপক্ষ আখ্যা দিয়েছেন। আরাকান আর্মির প্রধান তুন মায়াত নাইং অভিযোগ করে বলছেন, আরসা ও আরসুর হামলার পেছনে বাংলাদেশি কর্মকর্তাদের মদত রয়েছে। যদি এ ধরনের অভিযোগকে বিভ্রান্তিকর বলছে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি। দর্শক, সীমান্তের উপরের ঘটনাকে 1.5 বছরে বিভিন্নভাবে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। বিশেষ করে আরাকান আর্মির প্রতি সমর্থন ছিল অনেকটা ওপেন সিক্রেটের মতো বিষয়। সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাও বিভিন্ন সময় বিষয়টি স্বীকার করেন। এই প্রকাশ্য অবস্থান মিয়ানমার সীমান্তের জটিল পরিস্থিতির মধ্যে বাংলাদেশকেও জড়িয়ে ফেলেছে। আরাকান আর্মিকে সমর্থনের বিষয়টি নিয়ে প্রচন্ড ক্ষোভ তৈরি হয়েছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে। যে কোনো সময় এর বড় ধরনের বিস্ফোরণ ঘটার আশঙ্কা করছেন অনেক নিরাপত্তা বিশ্লেষক। প্রশ্ন হলো, একটি অনির্বাচিত সরকার হয়ে মিয়ানমার ইস্যুতে এমন স্পর্শকাতর অবস্থান নেওয়া হচ্ছে কেন? কেন আরাকান নিয়ে এত বেশি আগ্রহী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার? এর ফলে গোটা সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়া অস্থিরতার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ বাংলাদেশিরা। এই অস্থিরতার দায় কি এড়াতে পারবে 1.5 বছরের ম্যাজিক্যাল সরকার? কথা কিন্তু পরিষ্কার, ফেব্রুয়ারি মাসে এই সরকারের অধীনে নির্বাচন দেখি না, আগে পরে অন্য কার অধীনে আমি সেটা বলতে পারবো না। ফার্সিক্যাল ইলেকশনের কথা আমি বললাম। এত একটা অথর্ব সরকার, এত একটা ব্যর্থ সরকার পুলিশ প্রশাসনটাকে এত মাসে ঠিক করতে পারলো না। অনেকগুলো সংস্কার কমিশন করেছে, সংস্কার কমিশনের রিপোর্টগুলো ফাইলবন্দি, অধিকাংশ ক্ষেত্রেই কিছু তারা করতে পারেনি। নারী সংস্কার কমিশন করেছে, রিপোর্ট দেওয়া হয়েছে, কারো কারো আপত্তির মুখে সেটা নিয়ে একটু শব্দ পর্যন্ত নেই। এই হচ্ছে সরকার। তার বিরুদ্ধে তো অনেক রকমের অভিযোগ আছে, দুর্নীতি থেকে শুরু করে নানা রকমের অভিযোগ এই সরকারের বিরুদ্ধে আছে। প্রশাসন কার নিয়ন্ত্রণে? যদিও এনসিবি জামাত মাঝে মধ্যে বলে এটা বিএনপির নিয়ন্ত্রণে, আসলে প্রশাসনের একটা বড় প্রভাব জামায়াত ইসলামী ইতিমধ্যেই তৈরি করেছে। এবং জামায়াতের জন্য এবং তার যেই বি টিম সি টিম যেগুলো আছে সেগুলোর জন্য এত ইতিবাচক বা অনুকূল পরিবেশ কখনোই ছিল না বাংলাদেশের ইতিহাসে। সো আমি তাদের নিরপেক্ষ মনে করি না। আমি মনে করি না যে তারা একটা ভালো নির্বাচন করবার ন্যূনতম সক্ষমতা তাদের আছে। 24-এর অভ্যুত্থানের পরে 3 মাসের মধ্যে বিএনপি যদি সেই দাবিতে কে কি বললো না বললো সেটার দিকে না তাকিয়ে স্থির থাকতো, সেটা বিএনপির জন্য ভালো হতো, দেশের জন্য ভালো হতো। দেশের জন্য ভালো হতো এই অভ্যুত্থানের পরে 24-এর 8 অগাস্ট থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে আজ অবধি
এই সরকার অর্থাৎ এই জ্ঞানীগুণী মানুষদের সরকার আসলে কিছু ডেলিভার করতে পারেনি। তারা অনেক কথা বলেন, এটা হয়েছে ওটা হয়েছে, প্রত্যেকটার পেছনে কি হয়েছে কি হয়নি সেটা নিয়ে যুক্তি তর্ক করবার যথেষ্ট সুযোগ আছে। বিচারের কথা বলেছিলেন, তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। সংস্কারের কথা বলেছেন, সেটা এখন জাদুঘরে। এবং নির্বাচন, আমি বরাবর বলেছি যে এই সরকার নিরপেক্ষ নয়। আপনাদের স্বাগত। তারা আমাকে জিজ্ঞেস করে যে আপনি যে নির্বাচন নিয়ে বলছিলেন যে আপনি নির্বাচন দেখেন না, সেই জায়গাটাতে আপনি আছেন কিনা, কিংবা আমি আমার ব্লগ যখন করি তার নিচে যারা কমেন্ট করেন তারা নানাভাবে আমাকে ট্রল করেন। নির্বাচন তো হয়ে যাচ্ছে, আপনি না বলেছিলেন দেখেন না, একটু আগ বাড়িয়ে রং লাগিয়ে বলেন আপনি তো বলেছিলেন তারেক রহমান দেশে আসবে না, তিনি তো দেশে এলেন। আমি কখনোই বলিনি, একবারের জন্য বলিনি, কোথাও খুঁজে পাওয়া যাবে না যে তারেক রহমান দেশে আসবেন না। একথা আমি বহুবার বলেছি এবং সেখান থেকে আমি সরিনি যে আমি নির্বাচন দেখি না, এবং তার সঙ্গে আরো কতগুলো কথা আমি বলেছি। একটা কথা মনে রাখতে হবে যে সমাজ বিজ্ঞান, রাজনীতি এগুলো পিওর ম্যাথমেটিক্স না যে আপনি 2+2 করলে 4 হবে। এটা মেনে নিয়েই বেশ খানিকটা ঝুঁকি নিয়েই আমি খুব আস্থার সঙ্গে, কনফিডেন্সের সঙ্গে এই কথাটা বলেছি। আমি বারবার বলেছি যে 2025 ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে সবার জন্য ভালো হতো। বিএনপির জন্য সবচেয়ে বড় দল হিসেবে যখন আওয়ামী লীগ মাঠে নেই এবং দীর্ঘদিন তারা নিপীড়ন, নির্যাতন ভোগ করেছে, সংগ্রাম করেছে, লড়াই করেছে, মূল স্টেক হোল্ডার হিসেবে তাদের সবচেয়ে লাভ হতো, দেশের জন্য লাভ হতো, প্রায় সকল রাজনৈতিক দলের জন্য লাভ হতো, দু একটি ছোটখাটো ব্যতিক্রম বাদ দিয়ে। শুধু ডিসেম্বর 25 নয়, এই নির্বাচন যদি আরো অনেক আগে হতো দেশের জন্য অনেক ভালো হতো। এমনকি বিএনপি যে প্রথম দাবি করেছিল 2024 অভ্যুত্থানের পরে 3 মাসের মধ্যে, বিএনপি যদি সেই দাবিতে কে কি বললো না বললো সেটার দিকে না তাকিয়ে স্থির থাকতো, সেটা বিএনপির জন্য ভালো হতো, দেশের জন্য ভালো হতো। দেশের জন্য ভালো হতো এই অভ্যুত্থানের পরে 24 8 অগাস্ট থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে আজ অবধি এই সরকার অর্থাৎ এই জ্ঞানীগুণী মানুষদের সরকার আসলে কিছু ডেলিভার করতে পারেনি। তারা অনেক কথা বলেন, এটা হয়েছে ওটা হয়েছে, প্রত্যেকটার পেছনে কি হয়েছে কি হয়নি সেটা নিয়ে যুক্তি তর্ক করবার যথেষ্ট সুযোগ আছে। বিচারের কথা বলেছিলেন, তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। সংস্কারের কথা বলেছেন, সেটা এখন জাদুঘরে। এবং নির্বাচন, আমি বরাবর বলেছি যে এই সরকার নিরপেক্ষ নয়, আজ অবধি প্রমাণ করতে পারেনি। আপনি যদি বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আওয়ামী লীগ যে কোনো রাজনৈতিক দলের কথা শোনেন, দেখবেন যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। এই প্রশ্ন তোলা কি শুধুমাত্র প্রশ্ন তুলবার জন্য? আমি মনে করি না। এই সরকার প্রথম থেকে কতিপয় ছাত্রকে আশকারা দিয়েছে এবং নিজেরা তার সুবিধা নিয়েছে। এনসিপিকে তারা তাদের ব্লেসিংস দিয়েছে, জামায়াতের সঙ্গে তাদের সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ, এবং একটা পর্যায়ে এসে তারা বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনকে দেশের 4টি বড় দল হিসেবে স্বীকৃতি দিতেছে। তারা তাদের মতো করে, জনগণ কি ভাবলো, জনগণ কি চাইলো সেটা তারা তোয়াক্কা করেনি। এত একটা অথর্ব সরকার, এত একটা ব্যর্থ সরকার পুলিশ প্রশাসনটাকে এত মাসে ঠিক করতে পারলো না। অনেকগুলো সংস্কার কমিশন করেছে, সংস্কার কমিশনের রিপোর্টগুলো ফাইলবন্দি, অধিকাংশ ক্ষেত্রেই কিছু তারা করতে পারেনি। নারী সংস্কার কমিশন করেছে, রিপোর্ট দেওয়া হয়েছে, কারো কারো আপত্তির মুখে সেটা নিয়ে একটু শব্দ পর্যন্ত নেই। এই হচ্ছে সরকার। তার বিরুদ্ধে তো অনেক রকমের অভিযোগ আছে, দুর্নীতি থেকে শুরু করে নানা রকমের অভিযোগ এই সরকারের বিরুদ্ধে আছে। প্রশাসন কার নিয়ন্ত্রণে? যদিও এনসিপি, জামাত মাঝে মধ্যে বলে এটা বিএনপির নিয়ন্ত্রণে, আসলে প্রশাসনের একটা বড় প্রভাব জামায়াত ইসলামী ইতিমধ্যেই তৈরি করেছে। এবং জামায়াতের জন্য এবং তার যেই বি টিম, সি টিম যেগুলো আছে সেগুলোর জন্য এত ইতিবাচক বা অনুকূল পরিবেশ কখনোই ছিল না বাংলাদেশের ইতিহাসে। সো আমি তাদের নিরপেক্ষ মনে করি না। আমি মনে করি না যে তারা একটা ভালো নির্বাচন করবার ন্যূনতম সক্ষমতা তাদের আছে। এখন আসুন আমার ওই আগের কথায়, যে নির্বাচন আমি দেখি না, কেন দেখি না? এবং আমি যখন বলি যে আমি নির্বাচন দেখি না, আমি কিন্তু একই সঙ্গে প্রতিবার যতবার বলেছি ততবার বলেছি, যদি ওই যে 2-4 হয় না সমাজবিজ্ঞানের রাজনীতি, সেখানে যদি একটা নির্বাচন হয়ও সেটা একটা বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন হবে, সংঘাতপূর্ণ নির্বাচন হবে। এবং তারপর এটাও আমি বেশ কয়েকবার বলেছি, প্রতিবার যেমন ওই নির্বাচন দেখি না সঙ্গে ফার্সিক্যাল ইলেকশনের কথা বলেছি, একই সঙ্গে আমি এটাও বলেছি। আরেকটা কথা আমি এখানে বলে রাখি, আমি কিন্তু একথা বলেছি, এই সরকারের অধীনে অর্থাৎ বর্তমানে যে সরকার দেশ পরিচালনা করছে তাদের অধীনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেখি না। কথা কিন্তু পরিষ্কার, ফেব্রুয়ারি মাসে এই সরকারের অধীনে নির্বাচন দেখি না। আগে পরে অন্য কার অধীনে আমি সেটা বলতে পারবো না। ফার্সিক্যাল ইলেকশনের কথা আমি বললাম। আরেকটা কথা আমি মাঝে মধ্যে বলেছি, এই ইলেকশনটা যেহেতু একটা ফার্সিক্যাল ম্যানেজড ইঞ্জিনিয়ার ইলেকশন
হবার আশঙ্কা আমি করছি ফলাফলটা পারসেপশন যা তার একদম উল্টো হতে পারে। অনেকেই হয়তো মনে করছেন, বা আমরা সবাই হয়তো নাগরিকরা মনে করছি, ভোটাররা মনে করছি এই দলটি সবচেয়ে বড়, এই দলটি ক্ষমতায় যাবে। গণেশ উল্টে যেতে পারে। সেটা কিছুটা বাস্তবতা এবং বেশ খানিকটা ইঞ্জিনিয়ারিং। অনেকেই মনে করতে পারেন আমি তো শক্তিমান, ইঞ্জিনিয়ারিং করলে, বা প্রফেসর মোহাম্মদ ইউনূস যেমন একসময় বলেছেন এখন তো ইলেকশন করলে পুলিশ ঠিক হয়নি, বেশ কয়েক মাস আগে বলেছিলেন ভোট কেন্দ্র দখল হয়ে যাবে, ব্যালট বক্স ছিনতাই হয়ে যাবে। সেটা এক ধরনের বাস্তবতা, সেটাও হতে পারে, কে করবে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা আশঙ্কা, আপনি বাংলাদেশের ইতিহাস আমরা বহুবার দেখেছি, মানুষ ভোট দিয়েছে একজনকে, ফলাফল ঘোষিত হয়েছে আরেকজনের নামে। সেটাও এবার হতে পারে। এই যে গুপ্ত রাজনীতি একটা দল করলো, তাদের অনুসারীরা করলো, এই গুপ্ত রাজনীতির একটা প্রভাব প্রকাশ আমরা দেখতে পারি। বাস্তবতার কথা যেটা বলছিলাম, অনেকে আমলে নিতে চান না তরুণ ভোটারদের কথা, যেটার একটা ফলাফল আমরা দেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে দেখলাম। নারী ভোটারের সংখ্যা বাংলাদেশে অনেক, নারীদের মনস্তত্ত্বে একটা বড় পরিবর্তন ঘটেছে, বিশেষ করে রুরাল এরিয়াতে, এবং এটা নীরব ভোটার। এবার অনেক নারী ভোটারই নানা স্টাডি বলে, নানাভাবে বলে যে পরিবারের কর্তা যিনি পুরুষ, তিনি যা বলবেন সেটা হবে না। কারণ এখানে ইতিমধ্যেই ভোটকে কেন্দ্র করে বড় অনিয়ম, অন্যায়, অনৈতিক কাজ হয়েছে, নীরবে নিভৃত হয়েছে। সো এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এক্সটার্নাল প্লেয়াররা যারা নানাভাবে ম্যানিপুলেট করেন, প্রভাব বিস্তার করেন, ব্র্যান্ডিং করেন, কারো ইমেজ তৈরি করেন, কারো ইমেজ ধ্বংস করেন, ফরচুনেটলি আর আনফরচুনেটলি হিসেব নিকেশ যাদের পক্ষে না, তারা তাদের পক্ষে। আমি নাম ধরে বারবার বলছি না, কারণ আমি জানি আমি যখন কথা বলছি নিচে অনেকে আমাকে বকাবকি করতে শুরু করেছেন। তারা তাদের পক্ষে অনেক নানা কারণে, নানা বিবেচনায়, আমি সেগুলো পাবলিকলি বলতে চাই না, কিন্তু তাদের বিবেচনায় তারা চাইলেই যে তারা সবসময় ইতিহাসের সব ভালো কাজ করেছেন, সঠিক অবস্থান নিয়েছেন, সেটা নয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা বড় ভুল। সো নির্বাচনটা আমি দেখি না, প্রফেসর মোহাম্মদ ইউনূস উৎসবমুখ নির্বাচনের কথা বলেন, বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবার কথা বলেন। বাচ্চা কাচ্চারা তো ভোট কেন্দ্রে যাবার রাইটই নাই, সেটাও তো জানতে হবে। আমার কাছে কেন যেন মনে হয় সরকার নিষ্ক্রিয় বরাবরই। ইলেকশন কমিশন নিষ্প্রভ, কোনো প্রতিষ্ঠান যারা নির্বাচনের জন্য খুব জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার কথা তারা নির্লিপ্ত, আর কেউ বিভ্রান্ত। সরকার যে নিরপেক্ষ নয়, আরেকটা উদাহরণ দিই। এই যে দেখেন ঐকমত্য কমিশন হলো, এত আলোচনা হলো, সংস্কার তো কিছু হলোই না, এখন গণভোট হবে, একটা পুরো গোজামিল। গণভোট, জাতীয় সংসদ নির্বাচন, মানুষ জানেই না গণভোট হলে কি হবে, না হলে কি হবে। সরকার ক্যাম্পেইন করছে, এনজিওগুলোকে ডেকে বলছে তোমরা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করো। আমার কথা হচ্ছে এই সরকার তো নিরপেক্ষ থাকবার কথা। আমি ধরে নিচ্ছি যে আওয়ামী লীগ চাইবে না, আওয়ামী লীগের ভোটাররা, সমর্থকরা চাইবে না হ্যাঁ ভোট দিতে, কিন্তু যাদের নোট অফ ডিসেন্ট ছিল তারা কি সব কিছুতে হ্যাঁ বলবে না বলবে? পরিষ্কার নয়। কিন্তু আমরা দেখছি তো কোনো রাজনৈতিক দল হ্যাঁ ভোটের পক্ষে দাঁড়িয়ে গেছে, কোনো রাজনৈতিক দল টু শব্দ করছে না, গায়ে এড়িয়ে চলবার চেষ্টা করছে। এটা একটা জটিলতা। আপনি এখন দেখেন একটার পর একটা রিট হচ্ছে হাইকোর্টে, জাতীয় পার্টিকে ইলেকশন করতে দেওয়া যাবে না, ফেব্রুয়ারিতে ভোট হতে পারবে না। কেউ বলছে রাজনৈতিক দলগুলো লেভেল প্লেইং ফিল্ড নেই, সবাই এখন বিএনপির তোয়াজ করছে, তোষণ করছে। একটা বড় রাজনৈতিক দল, অনেকেই বলেন ভাই আপনি তো বলছেন, কিন্তু এক মাস সময়, আপনাদের একটু 2007 সালের জানুয়ারি মাসের কথা স্মরণ করিয়ে দিই। মাত্র 10 দিন আগে নির্বাচন থেকে সবাই সরে দাঁড়িয়েছিলেন, নির্বাচনটা আর হয়নি 2 বছর পর। এরকম যদি একটা পরিস্থিতি কেউ তৈরি করেন, কারণ অনেকে মনে করছেন কিছু একটা করে ক্ষমতায় যেতে পারেন, কিন্তু ঝুঁকিটা নিতে চাইছেন না, বরং এবং তারা যেহেতু লং টার্ম চিন্তা করেন, তারা মনে করেন আমরা একটু এই অবস্থা থাকলে আমরা আরও শক্তিমান হতে পারি, আরও নিজেদেরকে গোছাতে পারি, এবং এরকম কোনো অজুহাত দাঁড় করে যদি কেউ নির্বাচন থেকে সরে দাঁড়ান, তারপরে এই সরকার নির্বাচন করতে পারবে কিনা, করবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে ক্যাম্পেইন শুরু হলে আমার আশঙ্কা মাঠ অনেক সংঘাতময় উঠবে। আমরা ইতিমধ্যেই নির্বাচনী তফসিল ঘোষণার পরে অনেক কয়জনের প্রাণহানির ঘটনা দেখলাম। একটা প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে আমরা যে ভ্যান্ডালিজম দেখলাম, 2টো লিডিং পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়া হলো, দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অফিসগুলোকে ভেঙে দেওয়া হলো। এরকম আরও কি আমরা দেখতে পারি, দেখতে হবে। আমি শঙ্কিত যাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা একেবারেই ভালো নাই। রাজনৈতিক না হলেও সামাজিক খুন, সেটা কিন্তু প্রতিদিন হচ্ছে। এই যে জুলাই আগস্টে যে অস্ত্রগুলো লুট হলো, সেই অস্ত্র কিন্তু উদ্ধার করা যায়নি।
অনেক দাগী আসামিকে নানা কারণে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে, অনেকে জেল থেকে পালিয়ে গেছিলেন, সবাইকে কি পাওয়া যায়নি? আর আপনি একটা বড় রাজনৈতিক দলকে, যত খারাপই হোক, অফকোর্স খারাপ দল বলবো না আমি, অনেক ব্যক্তি, সেটা হাজার হোক লক্ষ হোক, আপনি তাদের বিচার করেন, কিন্তু তাদেরকে তাদের অধিকার চর্চা করতে দেবেন না, ভোট দিতে দেবেন না, তাহলে লড়াইটা কিসের জন্য হলো? আর বাদ দেন, আপনি দিয়েন না, কিন্তু সেটা আইনি প্রক্রিয়ায় দেন, আর মানুষকে সুযোগ দেন যে তারা সিদ্ধান্ত দিক কে রাজনীতি কে করবে না। সেটা একটা বড় থ্রেট আছে। যে কোনো কিছু প্রকাশ্য জিনিসকে নিষিদ্ধ জায়গায় নিয়ে গেলে তার ফল কখনোই কোনো দেশে ভালো হয়নি। প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্কে টানাপোড়েন আছে, আমাদের অনেক ক্ষোভ আছে, কষ্ট আছে, কিন্তু আপনি দেখবেন যে একটা উস্কানি উভয় পক্ষ থেকেই, মানে ওই যে জোর করে ঝগড়া করবার একটা চেষ্টা আছে না, সেই চেষ্টাটা কিন্তু বহমান, এবং এই চেষ্টা যে কোনো সময় একটা বড় সংকট তৈরি করতে পারে, এবং সেই সংকটের অজুহাতে নির্বাচনটাকে বন্ধ করে দেওয়া হতে পারে। তো নির্বাচন বর্জন, সংঘাত সংঘর্ষ, জরুরি অবস্থার মতো একটা পরিস্থিতি তৈরি করে দেয়া, জামাতের ভূমিকা, অন্যদিকে আওয়ামী লীগ, সব মিলিয়ে পরিস্থিতিটা কোনোভাবেই আমি এখনো একটা ভালো নির্বাচন তো পরের কথা, নির্বাচনেরই অনুকূলে দেখি না। অনেকে বলেন, হ্যাঁ তোমার এটা জ্যোতিষের মতো প্রেডিকশন, তোমার তো অ্যানালাইসিস নেই। আমি জানি না অ্যানালাইসিস কাকে বলে। আমি রাজনীতির ছাত্র, একটা গবেষণা প্রতিষ্ঠানে কাজ করি। অ্যানালাইসিস করা আমাদের কাজ, আমার কাজের অংশ। সো নানা কিছু দেখে, নানা কিছু বিশ্লেষণ করেই এটা আমি আর বলা, এটাকে এখন এটা করতে গেলে আমি সার্ভে আছে কিনা, ওটা আছে কিনা, সেটা আছে কিনা, নানা তথ্য উপাত্তের ভিত্তিতে, নানা কিছু দেখে, অভিজ্ঞতার আলোকে, এম্পিরিক্যাল স্টাডি থেকে আমার যেটা মনে হচ্ছে সেটাই আমি বলি। মিলতে হবে না। আমি সবচেয়ে খুশি হব যে যদি নির্বাচনটা হয়ে যায়, আমি সবচেয়ে খুশি হব যে যদি একটা ভালো নির্বাচন হয়। অবশ্যই দেশের অন্য নাগরিকরাও খুশি হবেন, রাজনৈতিক দলগুলো হয়তো খুশি হবে, কিন্তু সব মিলিয়ে দেশের পরিস্থিতি কোনো দিক থেকেই কোনোভাবেই ভালো নয়। আর ওই জন্যই এখন জাতীয় সরকারের দাবি, এই দাবি, ওই দাবি, সবাই মিলে এক হয়ে গেলে আর গণতন্ত্রের দরকার কি? সেখানে গণতন্ত্র থাকে না। সো জোর করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে আসলে নিজেদের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করা, নিজেদের শক্তিশালী হওয়া, নিজেদের ক্ষমতায় থাকার যাওয়ার ইস্যুটাই সবার কাছে প্রধান। আমি আবারও বলি, আমি নির্বাচন দেখি না। নির্বাচন হলে সেই নির্বাচন একটা ইতিহাসের বাজে নির্বাচন হবে, অনেক জানমালের ক্ষতি হতে পারে, আমরা কেউই চাই না, এবং ফলাফল যেমনটা মনে করা হচ্ছে ফলাফলটা তেমন নাও হতে পারে। কি হবে সেটা দেখবার জন্য আমাদের সামনে অপেক্ষা করতে হবে। তবে আমি আবারও বলি, আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি বরাবরই বলেছি যে আমি নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই, অবশ্যই এটা ভালো নির্বাচন চাই। আমরা যেন শেখ হাসিনার মুখে কথা তুলে না দিই যে আমার নির্বাচন খারাপ, তোমাদেরটা কি, তোমরা কি করলে? যেমনটা হুসেন মোহাম্মদ এরশাদ বলেছিলেন, আমাকে স্বৈরাচার বলো, এরা কারা, এরা কি করছে, আমার হাতে কতজনের রক্ত ঝরেছে। শেখ হাসিনা যেন বলতে না পারেন আমি তো এই গোষ্ঠী, ওই উগ্রতা, উগ্রবাদ, জঙ্গিবাদ এগুলোকে দমন করেছি, আজকে দেশটাকে তোমরা কার হাতে তুলে দিলা। ওই কৃতিত্ব যেন তিনি নিতে না পারেন। সবারই ভুল আছে, সবারই অন্যায় আছে, সবারই ত্রুটি আছে, সবারই সাফল্য আছে, মাত্রার পার্থক্য। অফকোর্স শেখ হাসিনা শাসনামল কোনো অবস্থাতেই ভালো ছিল না। অনেকে বলেন ওনারা কি বলেছেন, এই আপনি হয়তো এখানেই কমেন্ট যদি পড়েন অন্যদের দেখবেন, ভাই আপনি 15 বছর কোথায় ছিলেন? ইতিহাস জানে 15 বছর আসলে কোথায় ছিলাম, কি করেছি, কতটা সাফার করেছি, কতটা প্রতিবাদ করেছি, সবাই জানে। নিজের কথা বলার দরকার নেই, সেটা শোভনও নয়, কিন্তু মূল কথা হচ্ছে আমরা অন্ধকার থেকে আরেক অন্ধকারে প্রবেশ করেছি, যেটা আমি শুরু থেকে বলছি। এ থেকে পরিত্রাণের উপায় নেই। পরিত্রাণের উপায় অবশ্যই একটা মধ্যপন্থা রাজনৈতিক দল হিসেবে এবং তাদের মিত্র হিসেবে যে বড় দলটির উপরে অনেক কিছু আশা করেছেন, সুযোগ তাদের সামনেও আছে। যে কোনো কারণেই হোক তারা ট্রমাটাইজড, যে কোনো কারণেই হোক তারা সিদ্ধান্তহীনতায় ভোগেন, বা যে কোনো কারণেই হোক তারা মানুষের মনে কোনো বিরক্তি উৎপাদন করতে চান না। কিন্তু মূল কথা হচ্ছে যে রাজনীতি একবার যদি দেশটা লাইনচ্যুত হয়ে যায়, একবার যদি গণতন্ত্র আরও একবার হুমকির মুখে পড়ে, তার দায় কিন্তু। বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন, তার একটা সাক্ষাৎকার দেখলাম, বেশ হাসি খুশি, প্রাণোচ্ছল এবং অনেকটা আশাবাদী প্রকৃতির মানুষ তিনি। এবং যতদিন তিনি ক্ষমতায় ছিলেন ওরকম নেতিবাচক কোনো বিষয় তার সম্পর্কে শোনা যায়নি। ঘুষ, দুর্নীতি, মারামারি, কাটাকাটি, হানাহানি
এ সকল বিষয়াদি তার ডিকশনারির মধ্যে নেই। সিলেটের মানুষ, জনাব আবুল মাল্লা আব্দুল মুহিত সাহেবের ছোট ভাই। প্রথম জীবনে তিনি শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, পরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় চাকরি করেছেন। আপাতমস্তক একজন নিরেট ভদ্রলোক মানুষ। তো যারা তাকে দেখেছেন দেখবেন যে তার মাথায় দীর্ঘদিন পর চুলা ছিল, এখন তিনি পুরো টাক মাথা করে ঘুরে বেড়ান, মুখে দাড়ি রেখেছেন। এবং তিনি যখন মন্ত্রী ছিলেন তখন যে তার চেহারা সুরত ছিল তার সাথে এখন তার চেহারা সুরত ভালো হয়েছে। বাংলাদেশে একসময় নামকরা সাংবাদিক সুলতানা রহমান, তার যে একটা পডকাস্ট রয়েছে সেখানে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তার বাংলাদেশে পালিয়ে থাকা, বাংলাদেশ থেকে যাওয়া, তারপরে নাপিত দিয়ে চুল কাটানো, দাড়ি রাখা, অসাধারণ চমৎকার করে তিনি সেই বিষয়গুলো বর্ণনা করেছেন। আমি সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো না। আমি যে বিষয়গুলি নিয়ে কথা বলবো সেটা হলো যে এই ভদ্রলোকের কথাবার্তার মধ্যে কোনো রকম মুনাফেকি নেই, এবং এই কথাবার্তার মধ্যে রাজনীতির কোনো কৌশলতা বা কৌশলতা নেই। একেবারে তার বক্তব্যের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই মুহূর্তে আওয়ামী লীগ আসলে কেমন আছে, তাদের চিন্তা চেতনা কী। অন্যান্য যারা ধরেন জাহাঙ্গীর কবির নানক আছেন বা অন্যান্য যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, বাহাউদ্দিন নাসিম, তাদের অলমোস্ট সব কথাগুলোই পলিটিক্যাল, রাজনীতির মার কাছে। কিন্তু মোমেন সাহেবের কথা আগে যেভাবে সোজা সাপটা ছিল, এখন আরও সহজ সরল বা সোজা সাপটা হয়ে গেছে। তিনি নিজেই বলছিলেন যে তিনি সহজ সরল প্রকৃতির মানুষ। তিনি বাংলাদেশে অনেক দিন পালিয়েছিলেন এই কারণে যে তার একটা আত্মবিশ্বাস ছিল যে যেহেতু তিনি কোনো অন্যায় করেননি, কর্মজীবনে কাউকে মারেননি, কারো বিরুদ্ধে একটা মামলা করেননি, কাজেই তিনি কেন পালাবেন। কিন্তু পরবর্তী তিনি যখন দেখলেন যে তার বিশ্বাসের সঙ্গে আসলে মিলছে না, অনেক কিছুই বাংলাদেশে ঘটছে যেখানে নিরপরাধ লোকগুলো মামলা মোকদ্দমায় ফেঁসে যাচ্ছেন, তখন তার স্ত্রী মহোদয়া তাকে যে প্রেশার ক্রিয়েট করলেন, বুদ্ধি দিলেন, এবং সেই বুদ্ধি অনুযায়ী তিনি একেবারে পালাতে পেরে ভীষণ রকম আনন্দিত। তো যেটা আলোচনা করব আজকের এই ভিডিওতে, তিনি তার সেই সাক্ষাৎকারে একটি জায়গাতে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত খুব দ্রুত বাংলাদেশ থেকে চলে যাওয়া এবং একটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে। এই একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা তিনি বলেছেন যে এখন নির্বাচন হলে, যে কোনোভাবে নির্বাচন হোক না কেন, সে নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে। আর আওয়ামী লীগ যদি বিজয়ী হয় তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূস যেতে পারবে না। আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা তাকে পিটুনি দিবে, ওই আগের মতো তারা তাকে পিটুনি দিবে। এই যে কথাগুলো, এই কথাগুলো নিয়ে মূলত আমার একটা যাকে বলা হয় নতুন ক্যালকুলেশন। সেটা হলো আওয়ামী লীগের যত লোকের কথাবার্তা আমি শুনেছি বা যত লোকের সঙ্গে আমার পরিচয় আছে, কথাবার্তা হয়েছে, একজন সিঙ্গেল লোক আমি পেলাম না যারা মানে গত 15 বছরের কোনো কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করেন। কেউ নাই। তারা সবাই দায়ী করেন, যেমন সালমান এফ রহমানকে দায়ী করেন, আনিসুল হককে দায়ী করেন, ওবায়দুল কাদেরকে দায়ী করেন, অন্যান্য যারা দলের মধ্যে দুর্নীতি করেছেন তাদেরকে দায়ী করেন। কিন্তু শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, তাদের সম্পর্কে একটা সিঙ্গেল শব্দ আজ পর্যন্ত কেউ করেননি। 2 নম্বর হলো যারা পালিয়েছেন, সব কিছু হারিয়েছেন, এটা নিয়ে তাদের কোনো আফসোস নেই। তারা খুব দ্রুত ফিরতে চান, আর এই ফেরার জন্য তারা এক বুক আশা নিয়ে বসে আছেন। আর তাদের যে মিনতি, তাদের যে আকুতি, সবই আওয়ামী লীগকে নিয়ে, সবই শেখ হাসিনাকে নিয়ে। দরকার হলে 10 বছর পরে থাকবেন। আমি অনেককে বলি যে আপনি তো 20 বছর আগে ফেরত আসতে পারবেন না। তখন বলে হয়তো মরেই যাব, 20 বছর তো বাঁচবো না। কিন্তু তাই বলে একবারও শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুকে, আওয়ামী লীগকে গালি দিয়েছে এরকম কোনো লোককে আমি এখন পর্যন্ত পাইনি। দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে যাকে বলা হয় ন্যারেটিভ দাঁড়া করাতে চাচ্ছেন, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করতে চাচ্ছেন, তাদের জন্য এটা একটা হুঁশিয়ারি শব্দ যে একটা একক নেতৃত্বের প্রতি কোনো রকম গ্রুপিং ছাড়া, কোনো রকম বিকল্প ছাড়া পুরো
35% আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা তাদের দেহ, মন, মানসিকতা, চিন্তা চেতনা শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল এই পরিবারের উপর তারা নিবদ্ধ করে রেখেছেন, যেটি বিএনপির ক্ষেত্রে হয়নি। বিএনপির বহু মানুষ যারা বেগম জিয়াকে ভালোবাসতেন, তারেক রহমান সাহেবকে ভালোবাসতেন না। যারা তারেক রহমান সাহেবকে ভালোবাসতেন তারা বেগম জিয়াকে বা তার লোকজনকে ভালোবাসতেন না। আবার তারেক রহমান সাহেবের সঙ্গে যাদের বনিবনা হতো না, তারা ক্ষমতার জন্য, পদ পদবীর জন্য সামনে থাকতেন বা আছেন, কিন্তু পেছনে পেছনে কটূক্তি করতে ছাড়তেন না। কিন্তু সেটা আওয়ামী লীগের লোকদের মধ্যে দেখা যাচ্ছে না। তারা কেউ বলছে না শেখ হাসিনা আমাদের ছেড়ে কেন পালালেন, তিনি তো বিদেশে হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে এখন পায়ের উপর পা তুলে দিল্লিতে রাজার মতো আছেন, আর আমরা ভিখারির মতো এখানে পড়ে আছি, মামলা খাচ্ছি, মোকদ্দমা খাচ্ছি, আরও কত কি বলতে পারতেন না? কেউ বলছেন না, সিঙ্গেল ওয়ান নেই। দিস ইজ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট। থার্ডই হলো যে শেখ হাসিনার দৃঢ়তা, আপনি এটিকে কনস্ট্যান্ট বলতে পারেন ইংরেজিতে, এবং কনসিস্টেন্সি, মানে তিনি যে কথাগুলো বলছেন সেই কথার উপরে তিনি স্থির আছেন, ফ্লাকচুয়েট করছেন না। আর যে কথাগুলো বলছেন ধারাবাহিকভাবে, কনসিস্টেন্সলি যেটিকে বলা হয়, ধারাবাহিকভাবে একই কথা বলে যাচ্ছেন। আমরা আশা করেছিলাম যে তিনি বিএনপির সঙ্গে একটা সমঝোতার চেষ্টা করবেন, তারেক রহমান সাহেবের সম্পর্কে ইতিবাচক কথাবার্তা বলবেন, কিন্তু যে না, ওই যে তারেক রহমান সাহেবের আম্মা মারা যাওয়ার পর তার প্রতি যে শোক জানিয়েছেন বা তার সঙ্গে কথা বলেছেন বলে আমরা যেটা শুনেছি ওই পর্যন্তই। কিন্তু এরপরে আবার তার যে রাজনীতির চিরাচরিত আক্রমণাত্মক ট্রেন্ড, সেই জায়গাটিতে তিনি আছেন। তারেক রহমান সাহেব ব্যাপক পরিবর্তন হয়েছেন, সুন্দর করে কথা বলছেন, শালীনভাবে কথা বলছেন, পরিমিত বোধ রাখছেন, কাউকে আক্রমণ করছেন না, কারো প্রতি কোনো অভিযোগ দায়ের করছেন না, কারো বিরুদ্ধে কোনো নেতিবাচক মন্তব্য করছেন না, তার মতো করে তিনি কাজ করে যাচ্ছেন। কিন্তু শেখ হাসিনা সেটা না। অর্থাৎ তারেক রহমান সাহেবকে যারা বিভিন্ন রকম নেতিবাচক আলাপ আলোচনা করতেন তার সম্পর্কে, তাদের বক্তব্য হলো যে তাদের নেতার ব্যাপক পরিবর্তন হয়েছে। কিন্তু শেখ হাসিনার একেবারে ঘোরতর শত্রু যারা আছে তারাও বলতে পারবেন না যে শেখ হাসিনা তার অতীত যে কর্মকাণ্ড বা চরিত্র বা তার যে ভাবমূর্তি, অভিব্যক্তি, কোনো জায়গা থেকে এক সুতা, 1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার তিনি মানে নিজেকে পরিবর্তন করেছেন। তিনি আগের মতোই আছেন। কারণটা কি? কারণটা হলো যে তার কাছে এখনো মনে হচ্ছে যে শি ওয়াজ রাইট, তাকে অন্যায়ভাবে হটানো হয়েছে। দ্বিতীয়ত, তিনি যে রাইট বা তিনি সঠিক পথে ছিলেন, কারণ হলো যে তার সরকার টানা 15টি বছর এই দেশটা পরিচালনা করছে, আর এই সরকার এত সব বুদ্ধিজীবী নিয়ে, এত সব দেশি বিদেশি বান্ধব নিয়ে, আমেরিকার সমর্থন নিয়ে 17 মাসে 17 বালতি পানি খাওয়ার পরেও কোনো কিছুতেই তারা কুল কিনারা পাচ্ছেন না। তো সেক্ষেত্রে শেখ হাসিনা এই জিনিসগুলো দেখে মনে হচ্ছে যে তিনি হয়তো রাইট আছেন। এই যে আমি এখানে যে শব্দটি ব্যবহার করেছি, শেখ হাসিনার মোনাজাত, মোনাজাত মানে ডিজায়ার, তিনি কি প্রতিজ্ঞা করেন, তিনি কি ডিজায়ার করেন, কি আশাবাদ ব্যক্ত করেন, কি প্রার্থনা করেন। মোনাজাত যদি আমরা প্রার্থনা ধরি, দ্য প্রেয়ার, তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে শেখ হাসিনার বক্তব্য হলো তিনি বাংলাদেশে আসবেন, নেতাকর্মীদের বলেছেন সবগুলোর তালিকা করে রাখো, এবং তিনি সবগুলোর বিরুদ্ধে প্রতিশোধ নেবেন। তার দৃঢ়তা এমনই যে তিনি নেতাকর্মীদের বলার চেষ্টা করছেন যে আমি অতীতে যা কিছু বলেছি প্রত্যেকটা জিনিস করে ছেড়েছি, ইনশাল্লাহ আগামী তো এই জিনিসগুলো আমি করে ছাড়ব। এই কথাগুলো কিন্তু মানে রাজনীতির কথা নয়, বা এই কথাগুলো কথার কথা নয়, বা এই কথাগুলো তার নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য নয়। আমার কাছে যেটা মনে হচ্ছে যে শেখ হাসিনা এমনই, প্রথম থেকেই তিনি এইভাবেই আক্রমণাত্মক কথা বলছেন সব সময়। আমি অন্তত 81 সন থেকে তাকে যেভাবে দেখেছি, মানে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে কি বলবো ছাত্রলীগ ছাত্রদল মারামারি হতো, এই বিষয়গুলো শেখ হাসিনা নিজের হাতে হ্যান্ডেল করতেন। কার আর্মস দরকার, কার অ্যামুনেশন দরকার, কার গুলি দরকার, কার বোমা দরকার, কে কয়টা মারবে, কে কোন জায়গায় কী করবে,
এই পুরো জিনিসগুলো তিনি নিজের হাতে তদারক করতেন, এবং এটা এখন তো ওপেন সিক্রেট হয়ে গেছে। তো সেই জায়গা থেকে তার কোনো বিচ্যুতি হয়নি, তিনি আগের মতোই এরকম কাজগুলো করে যাচ্ছেন। ফলে যতদিন তিনি সুস্থ আছেন, সবল আছেন, এই রাজনীতির ময়দানগুলো সংঘাতপূর্ণ হবে, প্রতিহিংসা আরও বাড়বে, এবং কোনো অবস্থাতেই শেখ হাসিনার যারা প্রতিপক্ষ তারা উনি যতদিন আছেন সুস্থ থাকতে পারবেন না। এমনকি আওয়ামী লীগের যে সমস্ত লোকজন রয়েছেন তারাও সুস্থ এবং সুস্থির থাকতে পারবেন না। এ কারণ হলো যে এটা আমি এখন কীভাবে বলবো, ধরুন আওয়ামী লীগের লোকজন শান্তিপূর্ণভাবে একটা মিছিল করলো, তো তারা জানে মিছিল হচ্ছে, শেখ হাসিনা দিল্লি থেকে গোপনে তার 2 জন কর্মীকে বলল মারো বোমা, বোমা মারলো, একটা দুর্ঘটনা ঘটে গেল, মামলা হলো, এবং সেই মামলায় ওই আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা পাইকারি হারে সবাই পড়ে গেল। এবং এই ঘটনা বিএনপির ক্ষেত্রে হয়েছে, হয়তো স্যাবোটাজ করা হয়েছে বা বিএনপি কোনো নেতা করেছেন, কিন্তু মির্জা ফখরুল শুধু একটার পর একটা আসামি হতেই আছেন, মোয়াজ্জেম হোসেন আলাল আসামি হচ্ছেনই, কোথাও কিছু হলেই হাবিবুর নবী খান সোহেল তাকে আসামি করতেই হবে, এরকম একটা ট্রেন্ড চালু হয়ে গিয়েছিল। কিন্তু আসলে যে কে ঘটনাটা ঘটিয়েছে, এটা কি ডিজিএফআই করেছিল, আওয়ামী লীগ করেছিল, ছাত্রলীগ করেছিল, নাকি বিএনপির হাইকমান্ড থেকে কেউ করেছিল, ইট ডাজ নট ম্যাটার। কিন্তু বিএনপির যারা সাধারণ নেতাকর্মী তারা কিন্তু এই অসংখ্য মামলা যে মোকদ্দমায় তারা জড়িয়ে পড়েছেন, তার পিছনে কিছু না কিছু এরকম ঘটনা ছিল যেটাকে আপনি স্যাবোটাজ বলতে পারেন। তো বিএনপির মধ্যে যদি কেউ থাকে বা বিএনপির বিরুদ্ধে কেউ থাকে, বাইরে কেউ থাকে, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আওয়ামী লীগ এই সমস্ত কাজকর্ম করে অনেকটা ডিক্লেয়ার দিয়ে, এবং শেখ হাসিনা নিজে। তো কাজেই সামনে যে রাজনীতিগুলো আসছে সেই রাজনীতিতে কতটা প্রতিহিংসা হতে পারে, সেই রাজনীতিতে কতটা যাকে বলা হয় অবিশ্বাস, অনাস্থা থাকতে পারে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।